নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক। ধর্মনগরে বিজেপির ধিক্কার ও প্রতিবাদ সভা। ধর্মনগরের ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যামন্দির বিদ্যালয়ে অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের 44তম প্রতিষ্ঠা দিবস এবং রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পোয়াংবাড়ি আরডি ব্লকের রাজনগর পঞ্চায়েতের তীব্র জল সংকট। কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালে লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। আগরতলার নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বার্ষিক সাধারণ সভা। মেলাঘরের রুদ্রসাগরে নৌকা বাইচ দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু নলছড়ি কাঠালিয়ার গৃহবধূ মায়ারানী দাসের। আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের বার্ষিক সাধারণ সভা। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ বিশিষ্টজনেরা। অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ অনুমোদিত ত্রিপুরা মহাবিদ্যালয় শৈক্ষিক মহাসংঘের উদ্যোগে আজ এক বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। সভায় শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি রাজ্যে উচ্চশিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নতি এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভবিষ্যতে কর্ম পরিকল্পনাও গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক সহ বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। সভার শেষে শিক্ষাঙ্গনের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ একটা জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন, তাদের বাৎসরিক সভা, সেই উপলক্ষেই এখানে আসা এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক সচেতনভাবে যে ধরনের একটা শিক্ষক কিংবা অধ্যাপকদের ভূমিকা হওয়া উচিত জাতীয় চরিত্র গঠনে এবং দেশ, সমাজ এবং রাষ্ট্র গঠনে এই সংগঠন ভূমিকা রাখে। তো এটা টোটালি তাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া। প্রতি বছরই এই ধরনের সভা হয় এবং এই সভা থেকে আমাদের শিক্ষাঙ্গনে রাষ্ট্রবাদী বিচারধারার প্রচার এবং ছাত্রছাত্রীদের মধ্যে রাষ্ট্রীয় চরিত্র সম্পন্ন ছাত্র সমাজ গড়ে তোলা, এটা হচ্ছে মেইন এই সংগঠনের মোটো এবং সেই উদ্দেশ্যেই এই সংগঠন। কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতালের লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। আতঙ্কে রোগী ও স্বজনদের ছোটাছুটি। আহত এক মহিলা। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও বেবি ওয়ার্মার সহ মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত। রবিবার দুপুরে কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে লেবার রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা হাসপাতালে। গর্ভবতী মহিলা এবং নবজাতকদের নিয়ে আত্মীয় স্বজনরা ছোটাছুটি শুরু করেন। তাড়াহুড়া করে নামার সময় এক মহিলা সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে চোট পান। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে বেবি ওয়ার্মার সহ বেশ কিছু মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। সকাল থেকে 132 কেভি সাবস্টেশনে প্রাক পুজো মেরামতের কারণে কৈলাসহর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফলে হাসপাতালে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চলছিল। রোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণে অবহেলা চলছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির তালিকা তৈরি শুরু করেছে এবং দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে। তবে এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। 1 ঘন্টা আগে হঠাৎ করে আমাদের লেবার রুমের মধ্যে আগুন লাগছে, খুব সম্ভবত শর্ট সার্কিট হচ্ছে মনে হয়। তো আগুন জ্বলতে আসলো, পেশেন্টের মধ্যে ঘোরাঘুরি শুরু হচ্ছে, সবাই ভেঙে গেছে গিয়া, যারা ছিল সবাই চলে গেছে গিয়া, কেউ পড়ে গিয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে ব্যথাও পাইছে, অনেকে ইনজিউর হয়েছে, অনেকে সেখানে আবার আমাদের চিকিৎসা করতেছে এখানে। তো এখন আগুন আয়ত্তের মধ্যে আছে, ফায়ার ব্রিগেড সবাই আসছে, প্রশাসন অনেক লোকই আছে। তো এখন সিচুয়েশন কন্ট্রোলে আসছে। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো ধিক্কার ও প্রতিবাদ সভা। নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শীর্ষ নেতৃত্বরা মঞ্চে উপস্থিত ছিলেন। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে শনিবার শহরের নেতাজি মূর্তির পাদদেশে ধিক্কার এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে প্রদেশ থেকে শুরু করে জেলার শীর্ষ নেতৃত্ব এক মঞ্চে উপস্থিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়া ছিলেন ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাস, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন
সাংসদ রেবতী ত্রিপুরা, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল নাথ, ওবিসি মোর্চা রাজ্য সভানেত্রী মলিনা দেবনাথ এবং উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য বিজেপি নেতা কর্মীরা। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বিজেপির সরকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে, কিন্তু বিরোধী শিবির অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বাম কংগ্রেস জোটকে কটাক্ষ করে বলেন, ত্রিপুরার উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে বিরোধীরা ভ্রান্ত প্রচার চালাচ্ছে, তবে জনগণ সব বুঝে গেছেন, উন্নয়নের পক্ষে থাকবেন এবং মিথ্যাচারের বিরুদ্ধে রায় দেবেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আগরতলা বনমালীপুরে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের ৪৪তম প্রতিষ্ঠা দিবস ও রক্তদান শিবিরে যোগ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে এই মহৎ কাজে অংশগ্রহণের আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগরতলার বনমালীপুরে অবস্থিত শ্রী শ্রী মহানাম অঙ্গনে আয়োজিত নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের ৪৪তম প্রতিষ্ঠা দিবস এবং রক্তদান শিবিরে যোগদান করেন। সকাল ১১টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরে বললেন, রক্তদান মানব সেবার অন্যতম শ্রেষ্ঠ দৃষ্টান্ত। তিনি সকলকে এই মহতি কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানাম সংঘের বিভিন্ন কর্মকর্তা, সেবক সেবিকা এবং বহু ভক্ত ও ভক্তিমণ্ডলী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক কর্মসূচি এবং সেবামূলক নানান উদ্যোগও গ্রহণ করা হয়। মুখ্যমন্ত্রী সংগঠনের এই জনকল্যাণমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও সমাজের জন্য আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। সবাইকে এরকম একটা দিনে উপস্থিত থাকার জন্য আমি হাতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫০০ আবির্ভাবের যে বর্ষপূর্তি, সেটাকে স্মরণ করার উপলক্ষে বৈষ্ণবাচার্য শ্রীমান মহানামব্রত ব্রহ্মচারী, যেটা একটু আগে এখানে আমাদের সামনে তার ইতিহাস আমাদের সামনে সুদীর্ঘ রেখেছেন, যে 1982 সালের 14ই সেপ্টেম্বর এই শ্রী শ্রী মহানাম অঙ্গন আশ্রমের প্রতিষ্ঠা করা এবং তার যে ইনোভেশন হয়েছিল 24শে ডিসেম্বর 1983 এবং সেটাকে নব কলেবরে উদ্বোধন হয় 14ই সেপ্টেম্বর 2010 সালে। এখানে আমরা সবাই জানি যে প্রভু জগৎবন্ধু সুন্দরের যে ভাবাদর্শ তথা আমাদের দেশের যে সনাতন ধর্মের যে প্রচার উনি করে গেছেন এবং অত্যন্ত বিদ্বান ব্যক্তি ছিলেন। এবং এর আগেও আমরা যখন এসেছিলাম, আমি গত বছর সেই বিষয়ে বিস্তারিত দক্ষিণ ত্রিপুরা বিলোনিয়ায় একগুচ্ছ দাবি আদায়ের গণ অবস্থান কর্মসূচি পালন করল ত্রিপুরার কর্মচারী সমন্বয় কমিটি। বকেয়া মহার্ঘ ভাতা, অষ্টম বেতন কমিশন গঠন, পুরনো পেনশন চালু, অনিয়মিত ফিক্সড পে কর্মচারীদের নিয়মিতকরণ সহ 10,300 শিক্ষককে চাকরি দেওয়ার দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অষ্টম বেতন কমিশন গঠন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, ফিক্সড পে শিক্ষক কর্মচারীদের চাকুরির প্রথম দিন থেকে রেগুলার বেতন প্রদান, পুরনো পেনশন চালু করা এবং 10,300 শিক্ষককে চাকুরি প্রদানের দাবিতে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। রবিবার বিলোনিয়া সমন্বয় কমিটির অফিসের সামনে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাপতি মণ্ডলীতে ছিলেন জীবনশীল, পঙ্কজ চক্রবর্তী, গোপাল মজুমদার, শুভ্রা বৈদ্য। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সভাপতি মণ্ডলীর পক্ষে জীবনশীল উদ্বোধনী ভাষণ রাখেন। এরপর দাবি সনদে তুলে ধরে বক্তব্য রাখেন বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক ধীমান চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক এবং সারা ভারত কর্মচারী সংগঠনের সহসভাপতি সুচিত্র জমাতিয়া। তিনি অভিযোগ করেন, গোটা দেশে শ্রমিক ও শিক্ষক কর্মচারীদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ত্রিপুরায় সরকার শিক্ষক কর্মচারীদের সঙ্গে রসিকতা করছে, ফলে আন্দোলন ছাড়া অন্য কোনো পথ নেই। অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন পুলিন ত্রিপুরা, চণ্ডীদাতা জমাতিয়া, গোপাল মজুমদার, সাবরুম, শান্তির বাজার এবং বিলোনিয়া থেকে শিক্ষক ও কর্মচারী গণ অবস্থানে অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকের ঘটনা নয়, আগে যদি আমরা একটু পেছনে যাই তাহলে দেখব যে আমাদের গত 7 তারিখ জুলাই আমাদের যে স্ট্রাইক ছিল, এই স্ট্রাইককে সামনে রেখে সর্বশেষ আমরা শিক্ষক কর্মচারীদের যে আন্দোলন মিছিল
সেই মিছিলটা করার জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময়ে সন্ধ্যাবেলায় আমাদেরকে প্রশাসনের পুলিশ দপ্তর থেকে জানানো হয় আপনাদের মিছিলটা করা যাবে না, শাসন বিভিন্ন কারণ আছে। বাধ্য হয়ে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিম আগরতলা থানার উদ্যোগে যক্ষ্মা নিবারণী হলে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও পূজা উদ্যোক্তাদের সঙ্গে উৎসবের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার মত বিনিময় করা হয়। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে পশ্চিম আগরতলা থানার উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলার যক্ষ্মা নিবারণী হলে। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি, এসডিপিও দেবপ্রসাদ রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সভায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা ও পুজো উদ্যোক্তাদের প্রতিনিধিরা যোগ দেন। পুজোর দিনগুলোতে জনসমাগম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচল সহজ রাখা, সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি ক্লাব এবং উদ্যোক্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। পশ্চিম আগরতলা থানার পক্ষ থেকে জানানো হয়, উৎসবের দিনগুলোতে নিয়মিত টহলদারি এবং নজরদারি জোরদারি করা হবে। পুজো উদ্যোক্তারাও প্রশাসনের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশ্বাস দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আগামী যে দুর্গাপুজো, এই দুর্গাপুজো আমরা শান্তিপূর্ণভাবে যাতে আমাদের সম্পূর্ণ এলাকাতে আমরা অতিবাহিত করতে পারি, তার জন্য আমরা সকলের সহযোগিতাও চাই। পাশাপাশি সমস্ত ক্লাবগুলি যারা এই পুজোর উদ্যোক্তা, তাদের কাছ থেকে আমরা মতামত নিয়ে নেব। আমাদের সুবিধা অসুবিধা সবটা বিষয় বিবেচনা করে আমাদের যে ডিটেলমেন্ট, মানে যেভাবে আমরা সব জায়গাতে আমাদের নিরাপত্তা রক্ষীরা ডেপ্লয় করা হয়, ওদেরকে সঠিকভাবে ডেপ্লয় করতে পারি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা বিঘ্ন না ঘটি আমরা পুজোকে শান্তিপূর্ণভাবে পালন মানে কাটিয়ে উঠতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মানে ব্যবস্থা বলতে আমরা সেই পুজোর সময় যেটা হয়, সিসি ক্যামেরা কভারেজ, বিভিন্ন জায়গাতে আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ প্লাস ওয়াচ টাওয়ার এবং ডেভেলপমেন্ট থাকে, সবখানেই সাদা পোশাকে পুলিশ ডেভেলপমেন্ট করা, সব কিছু মিলিয়ে একটা নিরাপত্তা বলের মধ্যে আমরা সম্পূর্ণ আলোচনা করতে চাই। পোয়াংবাড়ি আরডি ব্লকের রাজনগর পঞ্চায়েতে তীব্র জলের সংকট। নতুন পাম্প হাউস ও পাইপলাইনের কাজ অর্ধেকেই আটকে থাকায় নমপাড়া সহ বহু পরিবার আজও খাওয়ার জলের সুবিধা থেকে বঞ্চিত। পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত রাজনগর পঞ্চায়েত এলাকায় তীব্র পানীয় জলের সংকটে সাধারণ মানুষ। রাজনগর গ্রামের নমপাড়া সহ আশপাশের বহু পরিবার আজও পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। সরকারি প্রকল্পের অধীনে নতুন পাইপলাইন বসানো হলেও এখনও পাইপে জল আসেনি। অনেক জায়গায় সাপ্লাই পয়েন্ট তৈরি হলেও তার নিচে প্রয়োজনীয় সিমেন্টের স্ল্যাব দেওয়া হয়নি। গ্রামবাসীদের অভিযোগ, নতুন পাম্প হাউস নির্মাণের কাজ অর্ধেকেই থেমে রয়েছে। এর পাশাপাশি 25টি নতুন বিদ্যুতের খুঁটি বসানো হলেও কাজ আর এগোয়নি, ফলে পানীয় জলের প্রকল্প কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে প্রতিদিন পানীয় জলের জন্য গ্রামবাসীদের দূর দূরান্তে ছুটতে হচ্ছে। মহিলারা ও শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন। ফলে এখন রাজনগরের সাধারণ মানুষের প্রশ্ন, আদৌ কি তারা বিশুদ্ধ পানীয় জল পাবেন? ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। জল আইয়ে না দেয় ক বছর, দেয় 27-28 বছর জল আনা খাইতে মারিয়েন না, কত কষ্ট করিয়ে জল লাই নোয়ালে জল খাইবে না, বয়াছে জল কই বাবু জল টলা যে 27 বছর আন্ডাইয়া আইয়ে না, একটা আমি মাছ চরণে সারা শান্তি করি হইতুন জল আনি কোনো সময় হরে জল যেনটা গরম করিয়া খাই, জলতে দেয় না কি করুন বাবু। আন্ডার তো কোনো জুন নাই, চিল্লি করতাম কারোর ব্যাকেরে কষি 97 ব্যাকেরে কষি, নোয়াইলে আন্ডা কিনবো, নোয়াইলে আন্ডা কিনবো, এই কথাটা কয় বাবা। আর কি করতাম আই আটতে আরি না, উঠতে আরি না, কোনো জল হইতুন বই বই জল তুলি। মেলাঘরে রুদ্রসাগরের নৌকা বাইচ দেখতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। নৌকা ডুবে মৃত্যু হলো নলছড় কাঠালিয়ার গৃহবধূ মায়া রানী দাসের। উৎসবের আনন্দ মুহূর্তেই ছেয়ে গেল শোকের ছায়া। এই মুহূর্তের বড় খবর, মেলাঘরের রুদ্রসাগর হ্রদের নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দর্শনার্থীদের ভিড়ের মাঝে নৌকা ডুবে মৃত্যু হলো মায়া রানী দাস নামের এক গৃহবধূর। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, উৎসবমুখর পরিবেশে হঠাৎই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রতিযোগিতা উপভোগ করতে গিয়ে নৌকার ভারসাম্য নষ্ট হয়, মুহূর্তেই নৌকা ডুবে যেতে থাকে। চিৎকার এবং হাহাকার ছড়িয়ে পড়ে চারদিকে। সকলে চোখের সামনে জল রাশিতে তলিয়ে যান নলছড় কাঠালিয়া মুড়ার বাসিন্দা মিলন দাসের স্ত্রী মায়া রানী দাস। জল থেকে টেনে তুললেও সে সুরক্ষার হলো না। চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খুশির দিনে শোকের ছায়া নেমে এলো রুদ্রসাগরে। উৎসবের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। এখন আমরা ইয়ে থেকে রাজগাড়তে বলাইছে জলে
নৌকা ডুবতে আছে। তো আমরা যথাযথ গেলাম, যাওয়ার পরে আমরা একটা মহিলা আমরা আছি। আচ্ছা আচ্ছা মহিলাটার নাম রমিল রাখি দাস। আচ্ছা আচ্ছা হ্যাঁ জীবিত নামই তো এখন জীবিত না করে না, আমরা ফেরত দিছি, ডাক্তার দেখবো নৌকা ডুবতে। আছে আমরা একজন আনছি, এখন আর একজন আনছি, মানে 4-5 জন আছে। 4-5 জন আসতো। আমাদের কাছে একটা পেশেন্ট রাখি দাস নামে আসেন, ওনার স্বামীর নাম মিলন দাস বা ভিলেজ হচ্ছে কাঠালিয়া মোড়া, উইথ সাসপেক্টেড ড্রাউনিং। ঠিক আছে, জলে ডুবে মারা যায়। আমাদের যখন হসপিটাল এনেছে তিনি অলরেডি ব্রড ডেড ছিলেন। ঠিক আছে, কোনো পালস, কোনো ব্রিদিং এফোর্ট ছিল না। আমরা ইসিজি করিয়েছি, ইসিজির মধ্যেও দেখার পরে আমরা ওনাকে 4:25 নাগাদে আমরা মৃত ঘোষিত করি। ওর সাথে কেউ লোক আসেনি, ওনাকে ফায়ার ব্রিগেড নিয়ে এসেছিল হসপিটাল। শান্তিরবাজার থানার তৎপরতায় ভেঙে দেওয়া হলো নাবালক ও নাবালিকার বিয়ে। একই দিনে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আয়োজিত হলো অ্যান্টি ড্রাগস কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচ। অপরাধ দমন এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কার্যকর পদক্ষেপ নিচ্ছে শান্তিরবাজার থানার ওসি রাজু দত্ত এবং এসআই সমীর বিশ্বাস। শনিবার থানায় খবর আসে শান্তিরবাজার থানার অন্তর্গত এলাকায় নাবালক এক ছেলে এবং নাবালিকা এক মেয়ে বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে। খবরের ভিত্তিতে চাইল্ড লাইন এবং মহকুমা শাসকের কার্যালয়ের ডিসিএমকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিয়ে ভেঙে দেয়। বিয়ে বাড়ি থেকে নাবালক এবং নাবালিকাকে আটক করে থানায় আনা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে চাইল্ড লাইনের হাতেই তুলে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। একই দিনে নেশার কারাগার থেকে যুব সমাজকে রক্ষায় শান্তিরবাজার থানার উদ্যোগে পুইপাহাম রিয়াংপাড়া স্কুল মাঠে একটি এন্টি ড্রাগস সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে নেশার কুফল, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা হয়। কর্মসূচি শেষে যুবকদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে, নেশা থেকে দূরে রাখতে এক প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই কর্মসূচি ও খেলায় স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আগরতলার দশরথদেব স্মৃতি ভবনে 58তম প্রকৌশলী দিবস উদযাপন করল ত্রিপুরা প্রকৌশলী সোসাইটি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিশিষ্টজনেরা। 58তম প্রকৌশলী দিবস উপলক্ষে রবিবার আগরতলার দশরথদেব স্মৃতি ভবনে ত্রিপুরা প্রকৌশলী সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়া ছিলেন ত্রিপুরা প্রকৌশলী সোসাইটির সাধারণ সম্পাদক জীবন দেববর্মা, সোসাইটির প্রতিষ্ঠাতা সুদন দেববর্মা সহ নানা অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা প্রকৌশলীদের সমাজ গঠনে অবদান এবং আগামী দিনে উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। তারা জানান, প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টাই সমাজকে আধুনিক এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। প্রকৌশলী দিবস উপলক্ষে এই অনুষ্ঠান সমাজে প্রযুক্তি এবং উন্নয়নের বার্তা পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখে বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। যারা নিউলি অ্যাপয়েন্টেড হয়েছেন তাদেরকে আজকে সংবর্ধনা দেওয়া হবে এবং অ্যারাউন্ড 250 ইঞ্জিনিয়ার্স সংগঠনের পক্ষ থেকে আজকে উপস্থিত থাকবেন। নানা বিষয়ে ইঞ্জিনিয়ারদের অনেকগুলো সমস্যাও আছে, যেমন কাজের সমস্যা, কাজের পরিবেশের সমস্যা, তাদের দাবি দাওয়া থাকতে পারে, প্রমোশনের ব্যাপার থাকতে পারে, অ্যাসাইনমেন্টের ব্যাপার থাকতে পারে। এগুলো নিয়ে তাদের আজকে আলোচনা এবং ইঞ্জিনিয়ারিংকে সমাজের স্বার্থে কীভাবে ব্যবহার করা যায় সেই সম্পর্কে আমি নিজেও ইঞ্জিনিয়ার, আমি আলোচনা করছি যে ইঞ্জিনিয়ারদের একটা বিশেষ ভূমিকা আছে এবং কি করলে সমাজের জন্য ভালো হবে এই দিকটাকে নিয়ে আজকে অরাজনৈতিকভাবে অবশ্যই এটার মধ্যে কোনো রাজনীতি থাকবে না, অরাজনৈতিকভাবে ইঞ্জিনিয়ারদের নিয়ে আজকে সমাজের সাথে তারা কি কাজ করবে সেই বিষয়ে আমরা আলোচনা করি। ধর্মনগরের ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যা মন্দির বিদ্যালয় অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। ভাঙা ভবন, ফ্যানের অভাব, অচল শ্রেণীকক্ষ, বন্ধ লাইব্রেরি আর অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় 900 শিক্ষার্থী প্রাণ হাতে নিয়ে পড়াশোনা করছে, অথচ শিক্ষা দপ্তর ও পুর পরিষদ ধৃতরাষ্ট্রের ভূমিকায়।
উত্তর জেলার ধর্মনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দীননাথ বিদ্যামন্দির বিদ্যালয় আজ চরম অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পথে। 1949 সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টি। বর্তমানে প্রায় 900 জন শিক্ষার্থী প্রাণ হাতে নিয়ে পড়াশোনা করছে, অথচ শিক্ষা দপ্তর এবং পুর পরিষদ নীরব দর্শকের ভূমিকায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেমচন্দ্র চাকমা জানান, বিদ্যালয়ের দ্বিতল ভবনটি সামান্য ভূমিকম্পে ধসে পড়তে পারে। বর্ষাকালে শ্রেণীকক্ষগুলোতে জল ঢুকে পড়ে। প্রতিদিন ছাত্র শিক্ষকরা বিপদের মুখে পড়ছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কলা বিভাগের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আলাদা দিনে ক্লাস করতে হয়। ছেলেরা 3 দিন, মেয়েরা 3 দিন। বিদ্যালয়ের ভেতরের অবস্থা আরও শোচনীয়। বিদ্যুৎ থাকলেও অধিকাংশ শ্রেণীকক্ষে নেই ফ্যান। ভাঙা বারান্দার পিলার, ছাদের জড়তে থাকা প্লাস্টার, অচল কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। বহু বছর ধরে লাইব্রেরি বন্ধ, নেই কোনো লাইব্রেরিয়ান। টয়লেটের নোংরা জল মিড ডে মিল রান্নাঘরের সামনে জমি থেকে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ একাধিকবার শিক্ষা দপ্তর ও পুর পরিষদকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীদের জীবন ও ভবিষ্যৎ দুটোই যেন সরকারি অবহেলার শিকার। স্থানীয়রা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন, নচেত ওই ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আপনাদেরকে আমি ডিএনবি স্কুলের বর্তমান এইচএম, আমার নাম শ্রী হেমচন্দ্র চাকমা। আমি এই স্কুলে 2004 ইংরেজিতে আমি জয়েন করেছিলাম, আর 2024 ইংরেজির অক্টোবরের 30 তারিখ এইচএম হিসেবে এই স্কুলে আমি জয়েন করেছিলাম। আর জানুয়ারি নাকি ফেব্রুয়ারি 2025 ইংরেজিতে আমি দ্বিতীয় হিসেবে চার্জটা আমি নিয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি স্কুলটা চালাচ্ছি। যাই হোক, আমাদের স্কুলটা 1949 ইংরেজিতে প্রতিষ্ঠিত হয়েছিল। যে পরিস্থিতিতে আমাদের স্কুলটা অত্যন্ত বিল্ডিংয়ের অবস্থা খুব করুণ, বিভিন্ন দিক থেকে ফাটল ধরা দিছে, বৃষ্টি পড়ছে, আবার বিভিন্ন ধরনের যে পিলার রয়েছে এগুলো ভেঙে ভেঙে পড়ছে। আর স্কুলের বাউন্ডারির ভিতরে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি বোধহয় আছে আমাদের, বিভিন্ন ধরনের গাছের কারণে। আর ক্লাসরুমের অবস্থা আপনারা যদি গিয়ে ঘুরে দেখেন আপনারা বুঝতে পারবেন। আমাদের এখানে স্কুলের মধ্যে প্রায় 950 মতো স্টুডেন্ট রয়ে গেছে। বর্তমানে সায়েন্স, কমার্স, আর্টস এগুলি চলছে। আর আমাদের স্কুলের টিচারও মোটামুটি বর্তমানে 34 জন টিচিং স্টাফ আছেন, ক্লার্ক আছেন 1 জন, আর 2 জন আছেন গ্রুপ ডি, 1 জন আছেন সুইপার। এবং স্যার, আমরা তো জানতে পারলাম আপনাদের এখানে 11-12 যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্লাস মানে সেপারেট ভাবে নেওয়া হয়েছিল, একসাথে নেওয়া হয় না, কি কারণে? ক্লাসের ব্যাপারে আমরা সায়েন্স, কমার্স আমাদের কোনো সেপারেটই হয় না, কিন্তু আর্টসের ক্ষেত্রে ক্লাস 12 এবং ক্লাস 11 ছাত্রের সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা সপ্তাহে মেয়ে, গার্লস এবং বয়েজ আমরা 3 দিন করে ক্লাস নিচ্ছি। কারণ আমাদের জায়গার যে ব্যাপারটা, বসার যে ব্যাপারটা, এটা আমরা সংকলন করতে পারি না, যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা এই ব্যবস্থা করতে হয়। এটাকে আপনারা জানিয়েছেন উচ্চ আধিকারিকদের? ক্লাসের ব্যাপারে আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকেও সাথেও আমরা আলাপ করেছিলাম। আর উপর মহলের যে আমাদের যে বিএসএসকেএসি যে অর্গানাইজেশন আছেন ওনাদেরকেও আমরা অবগত করেছিলাম। তা ওনারা বলে দিয়েছেন যে এই বিষয়টা তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন। আমাদের এক্ষণে মেইন যে সমস্যা হচ্ছে স্কুল বিল্ডিংয়ের ব্যাপারে, কারণ ছাত্রদেরকে আমরা সংকুলনভাবে আমরা জায়গা দিতে পারছি না। ক্লাস চালিয়ে যাচ্ছি যদিও, তবে আমাদের টিচার কমন রুম যে এখানেও একটা প্রবলেম রয়েছে। আমাদের একটাই কমন রুম, পাশে ছোট একটা আমাদের টয়লেট রয়ে গেছে। বাইরের যে টয়লেটগুলি রয়েছে এগুলো অকেজো, এগুলিতে জলের কোনো ব্যবস্থা হচ্ছে না। আর ভিতরে যে টয়লেটটা রয়েছে এখানে ওই মেয়েরা কোনো সময় যায়, ছেলেরা কোনো সময় যায়, কিন্তু এখানে তারা মেয়েরা যখন টয়লেটে আসে তখন তারা 1 জন 2 জন 2-3 জন একসঙ্গে আসে, এইভাবে তারা চলে। কিন্তু কোনো সময় আবার আমাদেরও তো অসুবিধা হয় টয়লেটের ব্যাপার নিয়ে। তা আমাদের ভিতরে যদিও আছে, আমার এখানে আছে যদিও, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার রুমে আছে যদিও। তা যাও, সব দিক থেকে আমরা আমাদের স্কুলের সিচুয়েশন শুধু ইতিমধ্যে নয়, এর আগেও 2-3 বার
স্কুলটাকে পিকচার তুলিয়ে নিয়ে গিয়েছিলেন, মেজারমেন্ট করে নিয়ে গিয়েছিলেন, আবার বিভিন্ন ধরনের ডাটাও তারা নিয়ে গিয়েছিলেন। রেল ডিপার্টমেন্ট থেকে বোধহয় একবার এসেছিলেন বোধহয় আমাদের স্কুলে। আর আগরতলার লোকাল যে প্রতিনিধিরা রয়েছেন তাদেরকেও আমরা অবগত করেছিলাম। তা আমরা আশা রাখছিলাম যে ইতিমধ্যে যে আমরা আগরতলাতে যে মিটিংয়ে গিয়েছিলাম সেখানে যে আমরা দাবি দিয়েছিলাম, মিটিংয়ের সর্বশুরুতেই আমাদের স্কুলের নামটা ওনারা তুলেছিলেন। আমাদের স্কুলের অত্যন্ত দরকার বিল্ডিংয়ের যে ব্যবস্থাটা। তা এখন ইতিমধ্যে আপনাদেরকে তো অবগত করেছিলাম, ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলর সাহেবা উনি নিজে বলেছিলেন একটা কিচেন রুমের ব্যবস্থা করিয়ে দিবেন। আর ওই দক্ষিণ দিকে যে জায়গাটা আছে ওখানে জায়গাটা পরিষ্কার করিয়া একটা বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা তারা করিয়ে দিবেন। স্যার আমরা তো দেখতে পাচ্ছি স্কুলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। হ্যাঁ আছে, কিন্তু পশ্চিম দিকে যে জায়গাটা রয়েছে এখানে এমনিতে কাজ করা সম্ভব হবে না। এখানে জল জমায়েত সর্বদা রয়ে গেছে। আগে তো এখানে পুকুর ছিল। এটার কি নিষ্কাশনের কোনো রাস্তা রয়েছে এই জলটা? না, এখানে নিষ্কাশনের যেখানে যেদিকে জল যায় ওই আমাদের যে সুইপার যারা আছে তাদের ঘরের উঠানের দিকে ওদিকে কিছুটা জল বেরিয়ে যায়, আর না হলে জল বেরোয়ার কোনো রাস্তা নাই। এবং আমরা মিড ডে মিলের যে ব্যবস্থাটা দেখতে পারলাম, মিড ডে মিলের যে রুমটা রয়েছে রান্না হয় যেখানে, এটার পাশেই বাথরুমের কিছু বাজে জল এসে এই সাইডটা একটু নোংরা। হ্যাঁ, এটা সাধারণত বাচ্চারা যে থাল ধোয়ার পরে জলটা তারা ওখানে ফেলে দেওয়ার কারণে এটা এরকম হয়। হ্যাঁ, তো এটা এখানে তো খাওয়া দাওয়ার পর অসুস্থ হয়ে পড়বে ছাত্ররা। এটা কি আপনারা উচ্চ আধিকারিক? এটা তো অবশ্য এরকমটা হবে না, এটা বলা যায় না, কিন্তু আমরা সর্বদাই চেষ্টা করি যে যাতে এরকমটা যাতে না হয়। যেমন ছোট্ট একটা রুম আছে, আবার এদিকে কি বলে একটা বারান্দা আছে, ওইখানেই বসে তারা খাওয়া দাওয়া করে। এবং আমরা জানি বিদ্যালয় একটি মন্দির, আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পেলাম এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে লাইব্রেরি রুমে, এবং লক্ষ লক্ষ টাকার বই রয়েছে সেখানে। তো সেই ব্যাপারে কি বলবেন, এই বইগুলো কিসের জন্য এইভাবে পরিত্যক্ত অবস্থায় পড়া রয়েছে? কারণ বইয়ের অভাবে অনেকেই পড়াশোনা করতে পারে না। বইগুলো অনেক আগের বই, কারণ এগুলি থাকার কারণটা হচ্ছে আগের যে সিলেবাস ছিল সেই সিলেবাসের বইগুলো বোধহয় এখানে রয়ে গেছে। আমি আসার আগেও তো এখানে একটা লাইব্রেরি ছিল। তো এখন দিনের পর দিন তো সিলেবাসটা বদল হচ্ছে। তা বদল হওয়ার পরে সেই পুরনো বইগুলো আর এখানে ব্যবহার করা যা হচ্ছে না, নতুন বই সর্বদা এগুলো ব্যবহার করা হচ্ছে। সে কারণে সেই বইগুলো সেইভাবেই সেখানে রয়ে গেছে। স্যার আমরা জানি যে ত্রিপুরাতে ভূমিকম্পতে রেড জোনে আছে ত্রিপুরা, সেখানে আপনারা বলছেন যে 900 জন পোলাপান এখানে পড়াশোনা করেন। যদি ইনসিডেন্ট এখানে কোনো দুপুরবেলা কোনো ভূমিকম্প হয় তাহলে তো পুরা যতজন স্টুডেন্ট আছে সবারই একটা বিপত্তিকর ঘটনা ঘটে। সেই বিষয় নিয়ে আপনি আগরতলা হোক বা শিক্ষা দপ্তর হোক বা আমাদের রাজ্য সরকার হোক, তাদের কাছে কি বার্তা পৌঁছিয়ে দিয়েছেন এখন পর্যন্ত? একজন ঠিকই আছে, আপনারা যে কথাটা বলেছেন। হ্যাঁ, তা রেড জোন এই ব্যাপারে হঠাৎ করে কি হবে কি হবে না, যাই হোক এটা ব্যাপারে তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না। আমার প্রশ্নটা হলো স্যার, যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।